বলেন এখন বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির বোলারকে? যদি খুব ভালোভাবে লক্ষ্য রাখেন এবং বল বাই বল খেলা দেখে থাকেন, তাহলে আপনাদের এতক্ষণে টের পেয়ে যাওয়ার কথা যে অফিসিয়ালি বাংলাদেশের এখন সবচেয়ে দ্রুততম গতির বোলার হচ্ছে নাহিদ রানা। হ্যাঁ, এই রাওয়ালপিন্ডি টেস্টের সেকেন্ড ইনিংসে সে এই রেকর্ডটা করে ফেলছে। 149.9 কিলোমিটার স্পিডে সে একটা ডেলিভারি করছে। ডেলিভারি করে বাংলাদেশের এর আগের সব রেকর্ড ভেঙে দিয়ে এখন বাংলাদেশের সর্বোচ্চ গতির বোলার সে। ও নাহিদ রানার এই ধারাবাহিকভাবে দেশের সর্বোচ্চ গতির বোলার হয়ে ওঠা, এটা কিন্তু আসলে খুব একটা সারপ্রাইজ ছিল না। অ্যাটলিস্ট যখন তার টেস্টে অভিষেক হচ্ছে তখন আর সারপ্রাইজ ছিল না, কারণ গত 2 বছর ধরে সে ডোমেস্টিক সার্কিটে ভয়াবহ পেসের একটা ঝড় তুলে চলতেছে। তো আমরা একটু নাহিদ রানার গল্প শুনবো, সেই সঙ্গে বাংলাদেশের ফাস্টেস্ট বোলার কারা ছিল, কাদের হাত থেকে ব্যাটনটা চেঞ্জ হয়েছে, সেই গল্পটা শুনবো আমরা। তো প্রথমে একটা জিনিস একটু আমরা বলি যে বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির বোলার ইতিহাসে কাকে মনে করা হয়। এই যখন স্পিড গানটা আবিষ্কার হয় নাই, তখন মনে করা হতো যে বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির বোলার ছিলেন গোলাম নসির প্রিন্স। কিন্তু পরবর্তীকালে প্রিন্স ভাই নিজেই স্বীকার করছেন যে তিনি আসলে মাশরাফির চেয়ে দ্রুত গতির বোলার বাংলাদেশে দেখেন নাই। বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির বোলার মাশরাফি। এখন এটা এই প্রজন্মের দর্শকের একটু বুঝতে সমস্যা হবে যে মাশরাফি 2003-04 পরবর্তীকালের মাশরাফি, বা আরও যদি আপনি ওয়েট করেন তাহলে 2009 তার সর্বশেষ টেস্টে যে ইনজুরি সেটার পরের মাশরাফি, আর 2001-02-03 মাশরাফি, এটা আকাশ পাতাল পার্থক্য। 2001-02-03 মাশরাফি যখন টেস্টে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলো, তখন কিন্তু সে মানে বাংলাদেশের ফাস্টেস্ট বোলার। সে এবং তালহা এরা দুজন রীতিমতো ঝড় তুলে ফেলাচ্ছিল, সেরকম একটা অবস্থায় তাদের শুরু হয়েছিল। এরই ধারাবাহিকতা 2001 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টন টেস্টে মাশরাফি 148.7 কিলোমিটার স্পিডে একটা ডেলিভারি করছিল। এখন এই ডেলিভারিটা ফাস্টেস্ট ডেলিভারি ছিল দীর্ঘদিন পর্যন্ত। রুবেল 2014-তে এসে এই রেকর্ড ভাঙার আগ পর্যন্ত, সেই 2001 থেকে 2014 পর্যন্ত মাশরাফি বাংলাদেশের ফাস্টেস্ট বোলার ছিল। তবে এইটা দিয়ে মাশরাফির পেসটারে আপনি ঠিক বুঝতে পারবেন না। এ ব্যাপারে বাংলাদেশে অনেকে লেখালেখি করছেন, অনেকে বলছেন। সবচেয়ে ভালো এ ব্যাপারে বলছেন হচ্ছে সুমন ভাই। মানে একবার আমাদের আরিফুর রহমান বাবু ভাই জাগো নিউজে একটা স্টোরি করছিলেন যে বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির বোলারকে। একটা ডেলিভারি তো না, অ্যাকচুয়ালি কনসিস্টেন্টলি সবচেয়ে দ্রুত গতির বোলিং কে করছে। তো সেখানে অনেকে সাক্ষাৎকার নিয়েছিলেন, তার ভিতরে সুমন ভাই বলছিলেন যে আমি রেগুলার স্লিপে ফিল্ডিং করছি, বাংলাদেশের টেস্টে স্ট্যাটাস পাওয়ার পর থেকে রেগুলার স্লিপে ফিল্ডিং করছি, এবং আর্লি 90s থেকে আমি ঘরোয়া ক্রিকেট খেলি। ফলে আমি খুব ভালো করে জানি বাংলাদেশের সবচেয়ে দ্রুত গতির বোলারটা কে, সেটা মাশরাফি। মানে এবং 2001-এর সেই নিউজিল্যান্ড সফরে সুমন ভাই বলতেছিলেন ওই ইন্টারভিউতে যে সে যে ফার্স্ট ইনিংসে বল করছে, এটা তখনকার নিউজিল্যান্ডের প্রতিষ্ঠিত সব ব্যাটসম্যান, বাঘা বাঘা সব ব্যাটসম্যানরা রীতিমতো আতঙ্কিত হয়ে গেছিল। একটা প্র্যাকটিস ম্যাচের কথা সুমন ভাই বলতেছিলেন, ওই প্র্যাকটিস ম্যাচে মাশরাফির একটা বল হেলমেট ভেঙে এক ব্যাটসম্যানের মাথায় গিয়ে মাথা ফাটায় দিছিল। হেলমেটের একটা কোনা 3 কোনা হয়ে ভেঙে বর্ষার মতো মাথার ভিতরে ঢুকে গেছিল। কি ভয়াবহ গতিতে সে বল করছিল। এবং সুমনবার ধারণা বেশিরভাগ সময় স্পিড গানের সামনে বল না করায় মাশরাফির অ্যাকচুয়াল পেসটা রেকর্ডেড হয় নাই। সুমনবার ধারণা মাশরাফি ওই সময় কখনো 150-তে বল করে ফেলছে। স্পেশালি সুমন ভাই যেটা বলতেছিলেন ওইখানে যে মাশরাফির নেটে ছিল আরও নারকীয়, কারণ সুমন ভাইয়ের যেটা ছিল যে ও যখন ম্যাচে খেলতো তখন ও একটা কন্ট্রোল রাখার চেষ্টা করতো নিজের ভেতরে, কারণ দীর্ঘক্ষণ বল করতে হবে। তখন এগুলো নিয়ে একসময় আলাদা করে গল্প করব। তখন আমাদেরও মানে যারা টিম চালাতেন, টিম ম্যানেজমেন্টের মধ্যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ব্যাপারটা ছিল না, ওনারা বুঝতেন না এটা, যে একটা পেসারের কত ওভার টানা বল করানো যায়, একটা পেসারের ফিল্ডিং পজিশন কি হওয়া উচিত, এগুলো নিয়ে একটু ঝামেলা ছিল। ফলে মাশরাফি এমনও গেছে নিউজিল্যান্ডেই 30 ওভার একদিনে বল করে ফেলছে। এটা তো একটা পেসারের জন্য আইডিয়াল না। তো এই রকম 30 ওভার বল করতে গেলে একটা পেসার তার হাইয়েস্ট পেসে বল করতে পারে না। কিন্তু নেটে যেটা হতো, নেটে এমনিতেই তো মাশরাফি ওই সময় খুব বাদর টাইপের ছিল,
তো সুমন ভাই বলতেছিলেন যে নেটে ওরে দেখলে মনে হতো ও আমাদের মেরে ফেলার চেষ্টা করতেছে, এবং সুমন ভাই দিব্যি ধারণা যে ও প্রতিদিন ওই নিউজিল্যান্ড ট্যুরের নেটে 150+ বল করতো। এবং সুমন ভাই বলতেছেন যে আমি আমার জীবনে কোনো বোলারদের খেলতে ভয় পাই নাই, একমাত্র কৌশিকরে খেলতে ভয় পাইছি, সেটা নেটে। কৌশিকরে বল নিয়ে দৌড়ায় আসতে দেখলেই আমার বুক কেঁপে উঠতো। ও মানে এটা অনেকেই বলছেন যে ওই সময়ের মাশরাফির যদি সব ডেলিভারি, তখন তো খুব মানে অল্প কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ স্পিড গানের আন্ডারে মানে স্পিড গান থাকতো, বেশিরভাগ টেস্ট ম্যাচ ট্যাচে বা ইন্টারন্যাশনাল ম্যাচে স্পিড গান থাকতো না, তখনও পর্যন্ত এত অ্যাভেলেবেল হয় নাই। ফলে সুমন ভাই দিব্যি ধারণা যে মাশরাফির ওই সময় সব বল রেকর্ডেড হলে মাশরাফি 150+ বল করছে বলে তার ধারণা। এখন এই ধারণা দিয়ে তো হবে না, অ্যাকচুয়ালি দীর্ঘদিন পর্যন্ত আমাদের ওই মাশরাফির 148.7 হ্যামিল্টনে করছিল নিউজিল্যান্ডের বিপক্ষেই ওই 2001 ট্যুরে, এইটাই দীর্ঘদিন রেকর্ডেড ছিল। এরপর 2014 সালে এসে দেখেন, এই সাল তারিখটা নিয়ে একটু ঝামেলা আছে, কারণ আমি এটা এক্স্যাক্টলি খুঁজে পাই না যে কোন ম্যাচে করছিল কাজটা রুবেল। কিন্তু রুবেলের সঙ্গে কথা বললাম, ও বললো যে দাদা 2014 বা 15 কোনো একটা সালে শ্রীলঙ্কার বিপক্ষে করছিলাম। 2014 বা 15-তে রুবেল এসে ভয়াবহ একটা স্পিডে বল করলো, সেটা ছিল 149.5। 149.5 মানে মাশরাফির চেয়ে প্রায় 1 কিলোমিটার বেশি স্পিডে বল করলো সে, মানে আর অল্প একটু আগেলেই 150 তখন দেখা যাচ্ছে। এরকম একটা অবস্থায় রুবেল বাংলাদেশের তখনকার পর্যন্ত ফাস্টেস্ট ডেলিভারিটা করে ফেললো, এবং রুবেলের এই রেকর্ডটাও কিন্তু লম্বা সময় টিকে ছিল। 2014-ই যদি আমরা ধরি, তাহলে 2023 পর্যন্ত মানে 9 বছর রুবেলের আশেপাশে আর কেউ যেতে পারে নাই। না, আশেপাশে কেউ যেতে পারে নাই এটা বলা একটু ভুল হলো, মানে রুবেলের কেউ টপকাইতে পারে নাই, কারণ একজন আশেপাশে গেছিল, সেটা হচ্ছে তাসকিন। ওর একটা লম্বা সময় পর্যন্ত ড্রিম ছিল যে ও 150+ ডেলিভারি করবে। এই করোনার আগে পর্যন্ত বা করোনার সময় পর্যন্ত ও আমার একাধিকবার বলছে যে দাদা আমার ড্রিম হচ্ছে 150+ ডেলিভারি করা। পরবর্তীকালে আসলে এত বেশি ইনজুরি ম্যানেজমেন্ট, এত বেশি ইয়ে করতে গিয়ে আর যেটা হয় যে ম্যাচুরিটির সঙ্গে সঙ্গে কিন্তু বোলারদের স্পিড একটু একটু করে কমতে থাকে, এটা এই স্পিড লস হবেই। ফাস্ট বোলাররা যত আগাবে তত তাদের স্পিড কমতে থাকবে, কারণ তাদের অন্যান্য কৌশলের দিকে আগ্রহ বাড়ে। তো যেমন তাসকিন এখন রিভার্স করায়, তারপরে কাটার মারে, ফলে এইগুলো করতে গেলে একটু স্পিডে প্রভাব পড়ে। এখন আর তাসকিন 150 করতে পারবে বলে আমার মনে হয় না, কিন্তু তাসকিন একবার রুবেলের খুব কাছে গেছিল, সেটা সম্ভবত 2021 সালে T20 ওয়ার্ল্ড কাপে তাসকিন 149.3 মারছিল, মানে 0.2-র জন্য সে রুবেলের ছুতে পারে না, তার মানে রুবেলের রেকর্ডটা থেকে গেল। এর 2 বছর পরে এসে বাংলাদেশের হয়ে ফাস্টেস্ট বলের রেকর্ড করলো এবাদত হোসেন 2023 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। এবাদত হোসেন আপনারা চেনেন, দীর্ঘদেহী সিলেটি বোলার, সে ইদানিং ইনজুরির কারণে একটু টিমের বাইরে আছে। অ্যাকচুয়ালি সে আমাদের টেস্টের 1 নম্বর বোলার ছিল একটা লম্বা সময় পর্যন্ত, দুর্দান্ত বোলিং করতো। এবাদত হচ্ছে 149.6 করলো, 149.6, সেটা এ বছর পর্যন্ত ছিল। এবাদতই সবচেয়ে দুর্ভাগা, এবাদতের রেকর্ডটা খুব বেশি দিন টিকলো না। নাহিদ রানা মাত্র 1 বছরের মাথায় 149.9 মেরে দিল। অ্যাকচুয়ালি আপনি এটাকে 150ও ভাবতে পারেন, কারণ বাতাস অনুকূলে থাকলে অমুক হলে তমুক হলে এই 0.1-এ আর কি যায় আসে, যদিও রেকর্ডে এই 0.1টা ম্যাটার করে। তো এটা হচ্ছে আমাদের চিত্র, আমাদের এখন রেকর্ডটা হচ্ছে নাহিদ রানার হাতে। নাহিদ রানা কীভাবে রেকর্ডটা করলেন সেটা একটু সংক্ষেপে বলি। ওটা ছিল সেকেন্ড ইনিংসে, যে ইনিংসে নাহিদ 6 ওভার বল করে 30 রান দিয়ে 1 উইকেট নিয়েছিলেন। যে ওভারে উইকেটটা নিচ্ছিলেন এবং বাবরের উইকেট নিচ্ছিলেন, বাবরের ওই যে উইকেটটা যেভাবে নিচ্ছেন ওইটা নিয়ে ধারাভাষ্যকাররা কিন্তু ওই সময় অনেক হইচই করছেন, কারণ ওইটা পরিষ্কার বাবর পেসে বিটেন ছিলেন, একদম ভয়াবহ পেসে বাবর বিট হয়েছিলেন। কিন্তু যেটা বেশিরভাগ লোক খেয়াল করেনি সেটা হচ্ছে ওই ওভারেরই উনি এসে 3 নম্বর বলে তো বাবরের উইকেট পেলেন, 5ম বলে এসে সে সৌদ শাকিলের এগেনস্টে 140.9 মেরে দিল, এবং এটা ইসে বেশে উঠল, এবং এই প্রথম অ্যাকচুয়ালি আমাদের কেউ 149.9 করলো। তো এটা নাহিদের কাছে খুব এক্সপেক্টেড ছিল। আমি অ্যাকচুয়ালি নাহিদের একটু রিয়াকশান চাচ্ছিলাম, তো সরাসরি নাহিদের সঙ্গে কথা বলতে পারিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়ার উইংয়ের মাধ্যমে নাহিদের
দুটো ছোট প্রতিক্রিয়া জানতে পেরেছি। প্রথমত হচ্ছে নাহিদ ওই সময় টের পায় নাই যে নাহিদ 149.9 করে ফেলছে। সে পরে তারে ড্রেসিং রুমে ফেরার পরে কোচরা কেউ একজন জানাচ্ছে যে তুমি 149.9 মারছো এবং এটা বাংলাদেশের হাইয়েস্ট। স্বভাবতই সে জেনে খুব খুশি হয়েছে এবং সে আমাকে যে মেসেজটা তার মিডিয়া ম্যানেজার মারফত জানাইছে সেটা হচ্ছে যে সে পেস দিয়ে নিজের পরিচিতি তৈরি করছে এবং পেস দিয়েই সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসছে, ফলে সে নিজের এই স্পিডেস্টার পরিচিতিটা ধরে রাখতে চায়। স্পিডের সঙ্গে সে কখনোই আপোষ করতে চায় না। একই সঙ্গে সে মনে করে যে শুধু স্পিড দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডমিনেন্স করা যাবে না, ফলে তাকে স্কিল এবং অন্যান্য ব্যাপারের উপরে বাড়তি গুরুত্ব দিতে হবে এবং সেটা নিয়ে সে কাজ করছে, এরকম একটা বার্তা সে দিয়েছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে সে এখন মানে তার স্পিডের চেয়েও বেশি এনজয় করছে হচ্ছে জাতীয় দলের ড্রেসিং রুম। সেটা সে বলেছে যে কারণ হচ্ছে যে যাদেরকে টিভিতে দেখে সে বড় হয়েছে, সেই মুশফিক, সাকিব এদের সঙ্গে সে একই ড্রেসিং রুমে, মমিনুল এদের সঙ্গে একই ড্রেসিং রুমে থাকছে, একই সঙ্গে খেলছে, এদের কাছে গিয়ে বল করছে, এরা এসে তাকে টিপস দিচ্ছে। এটা তার কাছে এখন স্বপ্নের মতো মনে হচ্ছে, খুবই স্বপ্নের মতো ব্যাপার। এটা আসলে যে কোনো তরুণ বোলারের জন্য স্বপ্নের মতো ব্যাপার। সর্বশেষ সে যেটা বলছে যে বাকি যে দুই পেসার আমাদের শরীফুল এবং হাসান, ওরা দুজন ওকে খুব সাপোর্ট দিচ্ছে। কারণ আমি এর মধ্যে একটা রিপোর্টে দেখতেছিলাম যে ওর যেটা হয় যে ও ফিল্ডিংয়ের সময় কিছু ওর এখনও গাইডেন্স লাগে, মানে কোন বলটায় ডাইভ দেবে, কোন বলটার জন্য দৌড়াবে, এটা নাকি ও বুঝে উঠতে পারে না। তো সে ব্যাপারে তারে দুই পেসার এবং অন্যান্য সিনিয়ররা সার্বক্ষণিক গাইড করতে থাকে যে রানা দৌড় দে, রানা ডাইভ দে, এরকম নাকি বলা হয় এবং সে সেই অনুযায়ী করতেছে। এবং পেসাররা দুজনই নাকি তাকে প্রত্যেকটা ডেলিভারির সময় বুঝাই দিচ্ছে যে এই ডেলিভারি ফুলিশ কর, এই ডেলিভারি শর্ট কর, এটা আরেকটু জোরের উপর কর, এটা নাকি পেসাররা তাকে বলতেছে, ফলে সে খুবই উপকৃত হচ্ছে। এখন কথা হচ্ছে যে শুরুতে আমি একটা কথা বলছিলাম যে নাহিদ রানা যে 149.9 বা 150 করতে পারে, এটা আজকে খুব আনএক্সপেক্টেড না। অ্যাটলিস্ট রাওয়ালপিন্ডি টেস্ট যখন শুরু হয়েছে তখন আর খুব আনএক্সপেক্টেড না। হয়তো 2 বছর আগে হলে আমরা খুব চমকায় যেতাম। নাহিদ রানা বাংলাদেশে পরিচিতিই পাইছে গতি দিয়ে, কিন্তু মাত্র 2 বছর আগের ঘটনা সেটা। নাহিদ রানা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ছেলে। চাঁপাইনবাবগঞ্জে সে ছোটোবেলা থেকে ক্রিকেট পাগল। বাংলাদেশে এই জেনারেশনের বাচ্চাদের যেটা হয় যে এটা ক্রিকেট পাগলামি নিয়েই বড় হয়ে উঠছে। তো আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে বারবার ছোটোবেলায় চেষ্টা করছে যখন স্কুলে পড়ে কোনো একটা একাডেমিতে ভর্তি হওয়ার। তো একাডেমিতে ভর্তি হইতে দেবে না তার বাবা মা, তারে একটা শর্ত দিল যে তুমি যদি এসএসসিতে ভালো করো তাহলে তোমার একটা একাডেমিতে ভর্তি করে দেবো। তো সে এসএসসি ভালোভাবে পাশ করলো, পাশ করার পরে তাকে একটা একাডেমিতে ভর্তি করে দেওয়া হলো এবং সেখানে সে সান্নিধ্য পেল হচ্ছে বাংলাদেশের সাবেক ফাস্ট বোলার আলমগীর কবিরের। আমি আলমগীর কবিরের সঙ্গে রানারে নিয়ে কথা বললাম, তা আলমগীর ভাই যেটা বলতেছিলেন যে দেখেন ফাস্ট বোলিং মানে স্পিড, এই পুরো ব্যাপারটা সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা একদম ন্যাচারাল, এটা আপনি বানাতে পারবেন না। ও আমার কাছে যখন আসছে তখনই ও ওই ক্ষমতা নিয়েই আসছে। আমরা আসলে যেটা করাইছি ওর স্কিল ডেভেলপমেন্ট, তারপর বলের উপরে কন্ট্রোল, এইগুলো নিয়ে কাজ করছি এবং ও ফিজিক্যালি খুব অ্যাবেল। আরেকটা জিনিস আমারে আলমগীর ভাই বলতেছিলেন যে ওর একটা সুবিধা হচ্ছে যে ওর যে বোলিং অ্যাকশনটা এটা অসাধারণ সুন্দর, খুব স্মুথ বোলিং অ্যাকশন। ফলে যেটা হয়েছে এই অ্যাকশনটা মানে এরকম স্মুথ অ্যাকশন তৈরি করার পেছনে আলমগীর কবিরেরও একটা অবদান আছে। অ্যাকশনটা তো শুরু থেকে এত সুন্দর ছিল না। এই স্মুথ অ্যাকশনের ফলে যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে এর আগে আমরা যত স্পিড স্টার পাইছি, এই মাশরাফি, তালহা, রুবেল, তাসকিন, সবার জীবন হচ্ছে ইনজুরি জর্জরিত। স্টিল এবাদত ইনজুরিতে মাঠের বাইরে পড়ে আছে। এখন পর্যন্ত আমরা কোনো একটা ফাস্ট বোলার পাইলাম না যে ইনজুরি মুক্ত একটা লম্বা ক্যারিয়ার খেলতে পারছে, 8-10 বছর খেলতে পারছে, আমরা পাইলেই। কিন্তু আলমগীর ভাই বলতেছিলেন যে ওর অ্যাকশনটা এত সুন্দর যে ওর ইনজুরিতে পড়ার প্রবণতা অন্য ফাস্ট বোলারদের চেয়ে কম। তারপরেও ইনজুরি তো প্রকৃতির হাতে, এটা তো আসলে পুরোপুরি কন্ট্রোল করা যায় না। তো সর্বশেষ যেটা আমি টিম ম্যানেজমেন্টের কাছে শুনলাম যে তারা নাহিদকে খুব যত্নের সঙ্গে ব্যবহার করতে চাচ্ছেন, মানে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট
যে ও দিনে কত ওভার বল করবে, এক সেশনে কত ওভার বল করবে এবং টানা কতদিন খেলবে, কয় টেস্ট সে খেলবে। ইতিহাসের কথা মাথায় রেখেই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এবং ক্রিকেট বোর্ড নাহিদের ইনজুরি ম্যানেজমেন্ট নিয়ে আগে থেকে একটা চিন্তার মধ্যে আছে যে নাহিদ যেন কোনোভাবেই, নাহিদ রানা যেন ইনজুরি প্রবণ না হয়ে পড়ে। সেজন্য তার যেগুলো বললাম এই সব দিকে খেয়াল রাখা হচ্ছে। তো এর ফাঁকে আমাদের একটু জানা দরকার যে নাহিদ আসলে আলমগীর কবিরের ওই একাডেমি থেকে এই রাওয়ালপিন্ডি পর্যন্ত কিভাবে আসলো। তার এই নাটকীয় যাত্রাটা অ্যাকচুয়ালি নাটকীয় মোড় নিছে হচ্ছে গত বছরের আগের বছরের বিপিএলে। সেবারই সে অ্যাকচুয়ালি ঢাকায় প্রিমিয়ার লিগ খেললো, তখনও খুব একটা চোখে পড়ে নাই, কিন্তু যখন বিপিএলে আসলো, বিপিএলে সে এসে 149.7 কিলোমিটারের একটা ডেলিভারি করে ফেললো। সেটা করার পরে তারা নিয়ে ব্যাপক হইচই শুরু হলো, কারণ আমাদের জানা মতে বাংলাদেশি কোনো বোলারের বিপিএলে ওটা হাইয়েস্ট স্পিডের ডেলিভারি, যদি না অন্যরকম কিছু হয়ে থাকে। বেশিরভাগ হাইয়েস্ট পেসের ডেলিভারি বিদেশি বোলারদের আমাদের বিপিএলে, তবে বাংলাদেশে কোনো বোলারের জন্য ওটা হাইয়েস্ট। শুধু তাই না, এই বিপিএল জুড়ে সে রেগুলার 147-এর উপরে বল করছে, ফলে তাকে একটা আলোচনায় আসছে। এবং এই চান্দিকা আতর সিংয়ের তো অনেক দোষ দেয়, এর ভিতরে একটা ভালো কাজ সে করছে যে লাস্ট ইয়ারে যখন শ্রীলঙ্কা বাংলাদেশে আসলো টেস্ট সিরিজ খেলতে, তখন ওকে হচ্ছে ন্যাশনাল টিমের সঙ্গে নেওয়া হলো প্রথমে, ওকে ন্যাশনাল টিমের এনভায়রনমেন্ট বোঝানোর জন্য। এবং নেটে ওর ওই ভয়াবহ স্পিড দেখে ম্যানেজমেন্ট আসলে নিজেদের সামলাইতে পারে নাই। অ্যাজ এবাদত খালেদ দুজনই টিমের বাইরে, ফলে আমাদের ভরসা তখন, তাসকিনও টেস্ট থেকে তখন বিরতিতে ছিল, ফলে আমাদের কিন্তু টিমে কোনো ওই অর্থে মানে 3জন পেসার নামাতে গেলে নামানোর মতো বোলার ছিল না। ছিল রাজাটা যে ওরা আছে, কিন্তু এর পাশে একটা পেসার দেখে ম্যানেজমেন্ট মনে করছে যে ওকে শরীফুল আর হাসানের সঙ্গে ওকেও নামায় দেওয়া যায়। ও কিন্তু ফার্স্ট টেস্টে দুর্দান্ত করছে, ফার্স্ট ইনিংসে 3 উইকেট নিচ্ছে, সেকেন্ড ইনিংসে 2 উইকেট নিচ্ছে, মোট 5 উইকেট নিচ্ছে। পরে রাওয়ালপিন্ডিতে এসে 1 উইকেট নিচ্ছে, মোট এখন ওর 2 টেস্টে 6 উইকেট। এটা দিয়ে ওকে ঠিক বুঝতে পারবেন না, ওর যে উইকেট টেকিং অ্যাবিলিটি, এই ভয়াবহ স্পিডের সঙ্গে ওর আছে হচ্ছে দারুণ উইকেট টেকিং অ্যাবিলিটি। ও ইতিমধ্যে 17টা ফার্স্ট ক্লাস ম্যাচে 69টা উইকেট নিছে, 69টা উইকেট। এটা কিন্তু বিশাল ব্যাপার, 17 ম্যাচে 69 উইকেট। আর 10টা লিস্টে ম্যাচ, মানে 50 ওভারের ম্যাচ ঢাকা প্রিমিয়ার লিগের 10টা ম্যাচে তার উইকেট সংখ্যা হচ্ছে 26। তো তার মানে সে 2 ফরম্যাটেই দুর্দান্ত উইকেট টেকিং অ্যাবিলিটি আছে। তো সব মিলাই এই আমাদের নাহিদ রানার গল্প। আমি আলমগীর কবিরকে জিজ্ঞেস করতেছিলাম যে ওকে আপনি কোথায় দেখেন, বা নাহিদ নিজেকে কোথায় দেখে। ও একটা জিনিস বারবার যেটা বলছে যে ও বা আলমগীর ভাই যে গতির সঙ্গে আপোষ করার প্রশ্ন নাই, কিন্তু এই গতির সঙ্গে নিজেকে টেকসই করতে হবে। সেই জন্য যতদূর যাওয়া দরকার এবং ন্যাশনাল কোনো অ্যাচিভমেন্ট আনার জন্য যা করা দরকার সে তাই করবে। নাহিদ হয়তো রেগুলারে 150+ বলও করবে ক্যারিয়ারের প্রথম কয়েক বছর। হ্যাঁ, সেটাতে বিশ্ব ক্রিকেটের তুলনায় কিছু না, মানে শোয়েব আখতারের সেই 161.3, এখন ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে শোয়েব আখতারের সেই 161.3, ফলে সেটা তো ধারে কাছেও নাই আমরা। কিন্তু স্টিল আমাদের জন্য তো 150 এখনও একটা দূরের কথা। ফলে নাহিদ করুক, 150+ বল করুক, এর ভিতর নিশ্চয়ই আমরাও একজন 160 কাউরে পেয়ে যাব অদূর ভবিষ্যতে। তার চেয়ে বড় কথা নাহিদ আমাদেরকে রেগুলার কিছু সাফল্য এনে দিক। এই গতির ঝড় দেখার সঙ্গে কিছু সাফল্য পাওয়া গেলে সেটা মন্দ কিসে। সেই পর্যন্ত সবাইকে শুভকামনা, শুভেচ্ছা।